যে যেহেতু আপনার ঐক্যমত্য কমিশনে আছেন ৩২টা রাজনৈতিক দল, ঐক্যমত্য কমিশনের যে লক্ষ্য ছিল সবাইকে এক জায়গায় আনা, সেই জায়গায় কতটা আনতে পারলেন আর সেখানে কি কি চ্যালেঞ্জ দেখছেন? মানে সবার অবস্থানটা কেমন, মানে ঐক্যমত্যের দিকে কতটা অগ্রসর হলো বা কি কি চ্যালেঞ্জ আছে, এটা একটু ছোট করে দিতে পারেন। অনেক ধন্যবাদ। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের দায়িত্ব হলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে, কতগুলো সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা। তা আমরা ৩০টার বেশি দলকে আমরা তাদের কাছে যে সংস্কার কমিশনগুলো যে সকল প্রস্তাব করেছে তার থেকে ১৬৬টা তাদের কাছে পাঠিয়েছি। তা আমরা প্রায় ৩০টা দলের কাছে ৩০টার বেশি দলের কাছে আমরা এগুলো পাঠিয়েছি। প্রায় ৩০টা দল আমাদের যেই স্প্রেডশিটগুলো পাঠিয়েছি সেগুলো পূরণ করে কিংবা সেগুলোর ব্যাপারে মতামত দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। তারপরে আমরা তাদের প্রায় সবার সাথে আমরা আলাপ আলোচনা করেছি সামনাসামনি। তো এই তাদের সাথে আলাপ আলোচনার ব্যাপারে যেটা ইতিবাচক সেটা হলো অনেকগুলো ক্ষেত্রেই তারা নীতিগতভাবে একমত হয়েছে। যেমন অধিকাংশ দলের সংসদের উচ্চকক্ষ চায়, অধিকাংশ দলই নারীদের ১০০ আসন বৃদ্ধি করতে চায় নারীদের জন্য, অধিকাংশ দলই একটা কার্যকর সংসদ চায়, সঠিক ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসুক, তারা জনগণের কল্যাণে কাজ করুক, এটা চায়। তো এই অনেক ক্ষেত্রেই তারা নীতিগতভাবে একমত, কিন্তু যখন এগুলোর ব্যাপারে বিস্তৃত আলোচনা করা হয় তখনই মতপার্থক্য ধরা পড়ে। যেমন উচ্চকক্ষের কথা ধরা যাক, অধিকাংশ দলই চায়, প্রায় সব দলই চায় ১০০ আসন নিয়ে উচ্চকক্ষ উঠতে হোক, কিন্তু কীভাবে নির্বাচিত হবে সেখানে দ্বিমত রয়েছে, গুরুতর দ্বিমত রয়েছে। অধিকাংশ দলে চায় যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ যেন গড়তে হয়, অর্থাৎ দলগুলো যেই হারে ভোট পাবে সেই হারে তারা আসন পাবে, তার ভিত্তিতে ১০০ আসন নিয়ে উচ্চকক্ষ গড়তে হবে। এটাকে বলে পিয়ার পদ্ধতি, আনুপাতিক প্রতিনিধিত্ব। আবার কিছু বড় দল বলে যে এটা হবে তারা নিম্নকক্ষে যেই হারে তাদের সংসদ সদস্য আছে সেই হার ব্যবহার করেই উচ্চকক্ষের ১০০ আসন বিতরণ হবে। তো যেটা আমাদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে এখন বিরাজমান। তো এটা যদি হয় তাহলে এটা হবে যে অগ্রহণযোগ্য বহুলাংশে, কারণ এখন নারী প্রতিনিধিত্ব যেভাবে সংরক্ষিত আসে, নারী প্রতিনিধিত্ব যেভাবে নির্ধারিত হয় সেটা অলংকারিক এবং সেটা অনেকে বলে অমর্যাদাকর। এখানে নারীদের যোগ্যতা, নারীদের এই যে তাদের যে এখানে নারীদের যোগ্যতা গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হলো যে তাদের দলের নেতা নেত্রীদের সাথে তাদের সম্পর্ক, এবং অনেক ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্য হয় এক্ষেত্রে। এই যে বর্তমান সংরক্ষণ পদ্ধতিতে মূলত যেসব ব্যক্তি দলের কর্ণধারদের সাথে, দলের প্রধানদের সাথে, দলের নেতাদের সাথে ভালো সম্পর্ক আছে, তারাই আত্মীয় স্বজন, তারাই এই মনোনয়ন পায়। তো এর মাধ্যমে এই যে সংরক্ষিত আসনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই পূরণ হয় না। তো এইভাবে যদি যে সংরক্ষিত উচ্চকক্ষ করতে হয় তাহলে আবার সেই এগুলো ফায়দা প্রদানের হাতিয়ার হয়ে দাঁড়াবে, অর্থাৎ যোগ্য ব্যক্তিরা উচ্চকক্ষে নির্বাচিত হয়ে আসবে না, তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের পরিচিত জন কিংবা অন্য কোনো বিবেচনায়, অনেক ক্ষেত্রে টাকা পয়সার বিনিময়ে এইসব পদে মনোনয়ন দেওয়া হবে, এবং যেটা উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্যকে বন্ডুল করবে। উচ্চকক্ষে যদি প্রাপ্ত ভোটের ভিত্তিতেও হয়, মানে যে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের যে ১০০% সেই তত শতাংশ এখানে
100 আসন, হ্যাঁ। না, সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর হাতেই তো থাকলো, সেখানেও তো মনোনয়ন বাণিজ্য পছন্দের ব্যক্তিদেরই তো ওরা সামনে দেবে। মানে সংরক্ষিত আসনের মতোই কি এখানেও কি সুযোগটা থাকে না? মানে এখানে উচ্চকক্ষ গঠনের শুধু উদ্দেশ্য না, এখানে এখানে তফাৎটা হলো এখানে যে যে সংসদের উচ্চকক্ষটা নিম্নকক্ষেরই একটা রেপ্লিকা হবে না, নিম্নকক্ষেরই একটা ওই যে একই ধাঁচে হবে না। এখানে আরও বেশি দলের প্রতিনিধিত্ব থাকবে। যেই সব দল 1, 2, 3, 5% ভোট পায় তারা হয়তো নিম্নকক্ষে কোনো আসন পাবে না, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে হইলে তারাও আসন পাবে। যার ফলে যারা নিম্নকক্ষে বিরাট সংখ্যক সদস্য নিয়ে যাদের যাদের সংসদে বিরাট সংখ্যাগরিষ্ঠতা, তাদের সংখ্যাগরিষ্ঠতা সেরকম নাও থাকতে পারে। এমনকি নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিত হয় উচ্চকক্ষে, যে যারা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আছে তাদের সংখ্যাগরিষ্ঠ নাও থাকতে পারে, যার ফলে উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারে একটা ওই যে চেকস অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে। অর্থাৎ মানে ক্ষমতা কতটুকু? উচ্চকক্ষের সীমিত ক্ষমতা থাকবে, কিন্তু যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেমন বাজেট পাসের ক্ষেত্রে, তারপরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, হ্যাঁ গুরুত্বপূর্ণ আইন পাশের ক্ষেত্রে তাদেরও থাকবে, ভূমিকা থাকবে। তারাও ভোট দেবে এবং তারা নিম্নকক্ষে যেটা পাস হয়েছে সেটা তারা পাস নাও করতে পারে, এবং যার ফলে আবার নিম্নকক্ষে আসবে এবং আবার তারা পুনর্বিবেচনা করবে। তাদের রেটিফাই করার একটা ক্ষমতা থাকে। হ্যাঁ, তাদের যেমন আমাদের বিএনপির প্রতিনিধিরা ওরা বলে যে এইরকম যদি হয় তাহলে পরে তো আমরা কোনো আইনি পাস করতে পারবো না, কারণ আমাদের ওইখানে তো মানে বলে যে কোনো রাজনৈতিক দলই এইভাবে শতাংশের হারে 1/3 প্রতিনিধি পাবে না। ওটাই তো উদ্দেশ্য, যে তারা যাতে যা ইচ্ছা তা করতে না পারে, যথেচ্ছাচার করতে না পারে, তারা যাতে যে কোনো আইন পাস করতে না পারে, জনস্বার্থ বিরোধী আইন পাস না করতে পারে, তারা যাতে পঞ্চদশ সংশোধনীর মতো সংবিধান সংশোধন করতে না পারে, এটাই কিন্তু উদ্দেশ্য। আর অনেক ক্ষেত্রে নিম্নকক্ষে জাতীয় সংসদে এখানে রাজনীতিবিদরা থাকবেন, এবং রাজনীতিবিদরা অনেক চাপের মধ্যে কিংবা তাদের দলীয় বিবেচনায় তারা অনেক রকম সিদ্ধান্ত নিতে পারে, অনেক রকম আইন পাস করতে পারে। কিন্তু সংসদের উচ্চকক্ষ যাতে এই যেগুলো অযাচিত আইন কিংবা মানুষের জন্য কল্যাণকর নয়, মানুষের স্বার্থবিরোধী, সেগুলো যাতে পাস করতে না পারে, সেটাই তাদের উদ্দেশ্য। চেকস অ্যান্ড ব্যালেন্স যাতে নিম্নকক্ষ কোনো যে অপকর্ম করে যাতে পার পরে না যায়, সেটাই উদ্দেশ্য। চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করা। মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে মানে বোথ মেম্বারস উইল বি পার্লামেন্ট মেম্বার বা আইন প্রণেতা, তাই তো? মানে দুজনের সুবিধা বা ক্ষমতা একই রকমই তো। হ্যাঁ, তাদের ক্ষমতা, তাদের উচ্চকক্ষের গঠনটাও অন্যরকম হতে পারে। যেমন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি সেটা হলো সংসদের উচ্চকক্ষ 100 জন প্রতিনিধি নিয়ে গড়তে হবে, এবং 100 জন প্রতিনিধি 50 জন হবে যে দলীয়, আর 50 জন হবে নির্দলীয়। এই 50 জন যারা নির্দলীয় হবেন তাদের মধ্যে সমাজের বিশিষ্টজন, নাগরিক সমাজের প্রতিনিধি, তারপর বিভিন্ন পেশার প্রতিনিধি, এবং একই সাথে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তাদের প্রতিনিধি থাকবে। যার ফলে যে বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষিত হওয়ার সেখানে সুযোগ থাকবে, যাতে সংসদের নিম্নকক্ষ যা ইচ্ছা তা করে মানুষের অধিকার হরণ করতে না পারে, সেটাই কিন্তু সংসদ উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্য। তো এই যদি আর যে আসন সংখ্যার ভিত্তিতে যদি সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে আসন সংখ্যার ভিত্তিতে যদি উচ্চকক্ষ গড়তে হয়, তাহলে যেই দল ক্ষমতায় আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও নিরঙ্কুশ হবে, এবং তারা আরও শক্তিশালী হবে, এবং তারা আরও এই যেই নিম্নকক্ষে যেই সকল অনেক ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী আইন কানুন সিদ্ধান্ত হয় সেগুলো আরও অতি সহজে করতে পারবে। এবং এছাড়াও উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের
যে দলগুলোর আসনের হারের ভিত্তিতে যদি করতে হয়, তাহলে দলগুলোর জন্য যে তারা যাকে ইচ্ছা তাকে উচ্চকক্ষে প্রেরণ করতে পারবে। যারা যে নিম্নকক্ষে নির্বাচনে হেরেছে, কিংবা যারা যাদের যে যাদের রাজনৈতিক জীবন ওই শেষ প্রান্তে, তাদেরকেও তারা মনোনয়ন দিয়ে সেখানে পাঠাতে পারবে। নারীদের ব্যাপারে যেমন নারীদের ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য আছে 100 আসন নারীদের জন্য বৃদ্ধি করা, সংরক্ষিত আসন। কিন্তু এটা কীভাবে এই 100 আসন পূরণ হবে সেটাই প্রশ্ন। যে কিছু দল বলছে এটা আনুপাতিক হারে, যেটা ওই যে ভোটার হারের ভিত্তিতে দলগুলো যে হারে ভোট পেয়েছে তার ভিত্তিতে যে 100 আসন পূরণ করা হবে আনুপাতিক হারে। আর সংবিধান সংশোধন যে সংশোধন যেই কমিশন, সেই কমিশন বলেছে যে 100 আসন বৃদ্ধি করা হবে, কিন্তু 3টে সাধারণ আসন নিয়ে একটা আসন করতে হবে। তো 3টে আসন থেকে একজন নারী প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে আসবে, এবং যেটা নারীদের জন্য হবে চরম বৈষম্যমূলক, দুর্ভাগ্যবশত। তো তার বিকল্প হিসাবে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি ঘূর্ণায়মান পদ্ধতিতে, এবং যেটা ভারতের পঞ্চায়েতে বিরাজমান। তো এই ঘূর্ণায়মান পদ্ধতি যেটা কাজ করবে সেটা হলো আমাদের আসন সংখ্যা 400-তে উন্নীত করা, এবং 400-র মধ্যে 100 আসন যে লটারির মাধ্যমে কিংবা ওই যে ওই সংখ্যাক্রম, তাদের ক্রম অনুযায়ী 100 আসন ক্রম অনুযায়ী নির্ধারিত হতে পারে। যেমন 1 নম্বর আসন, প্রথমবার 1 নম্বর আসন, 5 নম্বর আসন, 9 নম্বর আসন, এইভাবে 100টা নির্ধারিত হবে, কিংবা লটারির মাধ্যমে হতে পারে। এতে শুধু নারীরাই নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং অন্য 300 আসন এগুলো উন্মুক্ত থাকবে, যেখানে নারী পুরুষ উভয় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরের বার অন্য 100টা আসন, তারপর অন্য 100টা আসন, পরের বার মানে 4 টার্মে। আমরা তো এগুলো নিয়ে চর্চা, সেটা হলো যে এইখানে দুইটা ব্যাপার আসতেছে, যে আপনি যে 100 আসনে নারীদের জন্য নির্ধারণ করে দিলেন, ওটা তো ঘূর্ণায়মান হবে, অর্থাৎ প্রথম নির্বাচনে যে 100, পরের নির্বাচনে সে 100 থাকবে না, তারপর নির্বাচনে আবার আরেক 100। এখানে তো আপনি যারা পুরুষ প্রতিদ্বন্দ্বী রাজনীতিক আছেন, মানে একটা প্রশ্ন আসছে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেটাকে মানে করা যায় কিনা, মানে সেটা তো একটা অধিকারের প্রশ্ন অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন ল। আরেকটা ব্যাপার আসছে যে একটা দায়িত্ব তৈরি হয় না, মানে যে দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে ওই কনস্টিটিউন্সি প্রতি তার একটা দায়িত্ব হবে, এই হবে সে হবে, কিন্তু ওই নারী তো জানবে যে সামনে বার তো আবার তার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এর কি উত্তর? এখন হ্যাঁ, পুরুষদের প্রতি এক অর্থে বৈষম্য হবে, আবার এটা বৈষম্য হবে ইতিবাচক অর্থে নারীদের প্রতি। আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে, আমার যতটুকু মনে পড়ে 19 অনুচ্ছেদে বলা আছে, নারীরা যেমন সমাজে পিছিয়ে পড়া যারা, তাদের জন্য যে যে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তারা পিছিয়ে পড়া, যাতে পিছিয়ে পড়ার তাদের এই অবস্থা থেকে তাদের উত্তরণ ঘটে। তো আমাদের সংবিধানেই এই রকম বৈষম্য, এই ধরনের বৈষম্যের এই যে অনুমোদন দিয়েছে, আমাদের সংবিধানেই আছে। তাই এটা আইনগতভাবে এই যে অগ্রহণযোগ্য হবে না। তো আমার মনে হয় না ওই যুক্তি এটা কার্যকর। আরেকটা হলো না, এটা সঠিক নয়, দায়িত্ব তৈরি হয় না, এটা সঠিক নয়। কারণ এখানে নারীরা নারীদের সাথে যোগ্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো যেই সব নারীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে তার থেকে একজন জিতে আসবে, এবং অন্যরা প্রত্যেকে চাইবে জিততে, এবং এর মাধ্যমে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসবে। পরের ইলেকশনে তারা যদি যোগ্য হয়, তারা কিন্তু পরের ইলেকশনে, এবং 5 বছরে কাজ করতে পারলে, 5 বছর কীভাবে কাজ করবে, একই রকম ক্ষমতা, একই রকম দায় দায়িত্ব, একই রকম সব কিছু। তো তারা পুরুষদের সাথে পরবর্তীতে যোগ্য নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে, যার ফলে সংসদের এই যে সংরক্ষিত আসন 100 হলেও বস্তুত
এই প্রক্রিয়ায় নারীদের সত্যিকারের আসন, সত্যিকারের নারীরা যারা সংসদে যাওয়ার সুযোগ পাবে হবে 100-র বেশি। কারণ প্রথমবার যে 100 আসনে প্রথমবার 100 আসনে 100 জন নারী জিতে আসবে, পরের বার ওই আগের 100 আসন যেগুলো উন্মুক্ত হয়ে গেল সেখান থেকেও কিছু নারীরা জিতে আসবে। তৃতীয়বার, প্রথমবার এবং দ্বিতীয়বার যে আসনগুলো সাধারণ আসনে পরিণত হলো সেখান থেকেও কিছু নারীরা জিতে আসতে পারবে। মানে আজীবন চলতে থাকবে না, আজীবন পর্যন্ত বরং এই পদ্ধতিতে এক সময় আসবে 3-4টা আবর্তের পর সব নারী সংসদ সদস্য সব নারী হবে না, কিন্তু একজাক নারী বেরিয়ে আসবে। সেটাই তো উদ্দেশ্য, যে সংরক্ষণ পদ্ধতিটা যেন চিরকালের জন্য না থাকে, যে 4 টার্মের পরে যে আশা করা যায় যে এই সংরক্ষণ পদ্ধতির প্রয়োজন হবে না। ভারতে যেমন ভারতের পঞ্চায়েতে এই ধরনের ব্যবস্থা আছে এবং সেখানে 33% নারী অনেক ক্ষেত্রে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও অনেক ক্ষেত্রে 50% বেশি নারীরা প্রতিনিধিত্ব করে ওখানে। তো আমাদের উদ্দেশ্য ছিল নারীদের সমসুযোগ দেওয়া, নারীদের সংসদে আসার জন্য তাদেরকে সহায়তা করা এবং নারী নেতৃত্বের বিকাশ ঘটানো। একঝাঁক নারী যাতে বেরিয়ে আসে, তারা নেতৃত্ব দেয়, তো এটাতে তাই হবে। এবং যেই দাবি অনেক সময় করা হয় যে যখন সংরক্ষণ চলে গেল তখন ওই নারীদের কি হবে, যারা যোগ্য তাদেরকে আবার মনোনয়ন পাবে, তারাই আবার মনোনয়ন পাবে এবং মনোনয়ন পেলে তারা কেউ জিতে আসবে। যারা 5 বছর, এখন তো নারীরা যেই নারীদের জন্য যেই আসন আছে সেই আসনে নারীরা দয়ার উপর, এটা দয়া, অনুগ্রহ, তারপর অনেক ক্ষেত্রে লেনদেনের উপর নির্ভর করে এবং এই পদ্ধতিতে কোনো নারী নেতৃত্বে বেরিয়ে আসে না। আমরা তো দেখছি না, এত বছর তো আমাদের সংরক্ষণ ছিল, কিন্তু কয়জন নারী বেরিয়ে আসছে। কিন্তু ওখানে যে যোগ্যতার ভিত্তিতে, কারণ এখন তো যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ হয় না, এখন তো ওই যে লেনদেনের ভিত্তিতে কিংবা আত্মীয়তার ভিত্তিতে কিংবা অনুগ্রহ করে তাদেরকে দেওয়া হয়। তো এই যোগ্যতা যখন হবে, যোগ্য নারীরা কিন্তু যেই তাদের যোগ্যতার বলে তারা 5 বছর একই ক্ষমতা, একই দায়িত্ব, একই সুযোগ সুবিধা ভোগ করে তারা কিন্তু পরবর্তীতে পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। মানে প্রশ্নটা হলো যে সবার ফরম্যাটে সংস্কার চাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মানে এখানে আসলে মানে আপনারা কি করতে পারেন বা কি আশা করেন, বা এটাকে তো একটা জায়গায় নিতে হবে। এখন সবার ফরম্যাটে সংস্কার মানে কি, সবার স্বার্থে। এখন আমাদের সংস্কার করতে হবে যে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, এটাই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সংস্কার কেন করতে হবে, শেখ হাসিনা যখন ক্ষমতা এসছে 2008 সালে, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসছে, যদিও নির্বাচনটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু নির্বাচনের পরে শেখ হাসিনা সংবিধান বাতিল করে নাই, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে। কেন? কারণ যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান যে অবস্থা ছিল সেটাই তাকে স্বৈরাচার করে তুলেছে। এবং এরপরে শেখ হাসিনা অবশ্য এটাকে 16 কলায় পূর্ণ করার জন্য স্বৈরাচারী শাসন একবারে পাকাপোক্ত হয় সেই জন্য সংবিধান সংশোধন করেছে, 75 সংশোধনী পাশ করেছে, দলীয়করণ করেছে, তারপরে আরও এই যে অনেক আইন কানুন পাশ করেছে। তো এখন এই আইন কানুন, বিধি বিধান, প্রতিষ্ঠানগুলো যে একই অবস্থায় যদি থাকে, তাহলে যেই ক্ষমতায় যাক, এমনকি সুষ্ঠু নির্বাচনের মধ্যে ক্ষমতা গেল, তার আবারও স্বৈরাচারে পরিণত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। তো সেই জন্যেই আমাদের প্রতিষ্ঠানগুলোর, আমাদের আইন কানুন, আমাদের সংবিধানের এবং যে পদ্ধতি, প্রক্রিয়া, এগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং এটা করতে হবে জনগণের স্বার্থে, দলের স্বার্থে নয়। দলের স্বার্থে হইলে দল কোন সংস্কার করলে তাদের পক্ষে ক্ষমতা যাওয়া সহজ হবে সেইগুলো তারা বিবেচনা করবে। আমরা যদি জনগণের স্বার্থে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং এর মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির জন্য যদি আমরা সংস্কার না করি, তাহলে কিন্তু আমাদের এইসব যারা আত্মত্যাগ করেছে, যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের আত্মত্যাগ বৃথা যাবে এবং আমরা একটা অপূর্ব সুযোগ আমরা
কাজে লাগান থেকে কাজে লাগাতে পারবো না, যার পরিণতি যার মাসুল কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধরকে দিতে হবে, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন কমিশন আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিরোধিতা আসছে সেইটা না, আমরা দেখলাম যে আপনারা যে প্রস্তাব, আপনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন, মানে ইসি থেকে বলা যায় যে বড় বড় অনেক প্রস্তাবে সেটার বিরোধিতা করছে। আমাদের কাছে বোধগম্য নয়। তারা কেন বিরোধিতা করছে, তারা তাদের উপলব্ধি করা দরকার কী প্রেক্ষাপটে এই সংস্কার প্রস্তাবগুলো এসছে, কী প্রেক্ষাপটে এই কমিশনগুলো গঠিত হয়েছে এবং কেন এগুলো দরকার। আমি আশা করি যে তারা এগুলো অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আমাদের পরিবর্তন করা দরকার, কতগুলো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করা দরকার আমাদের এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য এবং আমাদের জন্য একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। নির্বাচন কমিশন বলছে নির্বাচন বিষয়ে সংস্কার প্রস্তাব তারা দেবে, বা কমিশনকে এইভাবে একটা, কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা কিংবা এই রিফর্ম কমিশনগুলো, এগুলো তো কাইন্ড অফ এক ধরনের সরকার একটা স্টেট, তো তারা প্রকাশ্যে যেভাবে এটার বিরোধিতা করছে নির্বাচন কমিশন, এই জিনিসটা কি মানে রাইট হয়? এটা দুর্ভাগ্যজনক। এটা যে এই কমিশনগুলো গঠিত হয়েছে কতগুলো ব্যক্তিকে নিয়ে যাদের অনেক অভিজ্ঞতা আছে এবং যাদের যে ভালো বিবেচনা শক্তি সম্পন্ন ব্যক্তিরা এরা অনেকের সাথে আলাপ করেছে, অনেকের মতামত নিয়েছে, অনেক অংশীজনের, তার ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবগুলো প্রণীত হয়েছে। তো এগুলো আমলে নেওয়া, এগুলো কার্যকর করার জন্য, এগুলো বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনের এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা দরকার, এটা জরুরি। এটা আপনারা একটা ডেডলাইন অলরেডি দিয়েছেন যে জুলাইয়ের মধ্যে আপনারা মোটামুটি একটা জায়গায় বুঝবো, এটা যেটা জুলাই অ্যাকর্ড বা চার্টার যেটা হয়, আশা করছি। হ্যাঁ, অনেকগুলো ক্ষেত্রে ঐক্যমত্য আছে, ছোটোখাটো ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য আছে, আবার বড় বিষয়গুলোতেও নীতিগতভাবে ঐক্যমত্য আছে। তো আমরা আশা করছি আমাদের সকলের সুবুদ্ধি হতে হবে। আমরা যে দেশের ভবিষ্যতের কথা, আমাদের ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করব। আমরা দলীয় স্বার্থ কিংবা ব্যক্তি স্বার্থ কিংবা ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সবাই আগ্রহী হব এবং এগিয়ে আসব। তাহলে কিন্তু সংস্কারগুলো হবে, এবং সংস্কারগুলো যদি না হয়, কতগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি সংস্কার না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়ার পথ সংকুচিত হবে, এবং সুষ্ঠু নির্বাচন যদি হয়ও একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আরেকটা হলো যে পলিটিক্যাল পার্টিজ আছে, বিভিন্ন পার্টিজ আছে, নির্বাচন কমিশন আছে, আপনারা নাগরিক সমাজের স্টেকদের সাথেও কথাবার্তা বলছেন, গণভোট, সেই দিকে কি আপনারা যাইতে পারেন যেখানে দেখছেন যে এখন এগুলো আমাদের কাজ হলো সহায়কের ভূমিকা পালন করা। রাজনৈতিক দলগুলোকেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার হবে। তাই রাজনৈতিক দলগুলো যদি চায়, প্রথমত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে হবে কোন কোন বিষয়ে সংস্কার হবে, যার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে। আর এটা কীভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। এটা কি গণভোটের মাধ্যমে হবে, নাকি এটা অধ্যাদেশের মাধ্যমে হবে, নাকি আমরা একটা গণপরিষদ গঠন করব, নাকি আমরা পরবর্তী সংসদের মাধ্যমে এগুলো বাস্তবায়িত হবে। সংসদ কিন্তু সবগুলো বিষয়ে তারা সিদ্ধান্ত দিতে পারবে না। কতগুলো মৌলিক বিষয় আছে, বেসিক স্ট্রাকচার বলে, মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো, সেগুলো কিন্তু সংসদ সেগুলোর ব্যাপারে পরিবর্তন করতে পারবে না, কিংবা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না। সেগুলোর জন্য গণপরিষদ লাগবে। তাই বল এখন রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি চায় তাহলে সংস্কার হবে, তারা যদি চায় গুরুত্বপূর্ণ সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ সংস্কার হবে। তারা যদি চায় আমাদের জন্য এমন একটা ব্যবস্থা আমরা এখনই গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেব যে ব্যবস্থাটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাবে, তাহলেই হবে, তা না হলে হবে না। তো আমি আগেই বলেছি যে বলটা এখন রাজনৈতিক দলের কোর্টে। বেসিক স্ট্রাকচারে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে যেহেতু পঞ্চদশ সংশোধনী বাদ হয়ে গেছে,
তাহলে এখন হলো পার্লামেন্ট রেটিফাই করবে ফার্স্টলি, সেকেন্ডলি হলো গণভোটে, তাই তো? কিছু কতগুলো জিনিসের ক্ষেত্রে কতগুলো ক্ষেত্রে গণভোট দিতে হবে না। এখন যদি আমাদের গণপরিষদ হয় তাহলে কিন্তু পুরো সংবিধানে ব্যাপক পরিবর্তন আনতে পারবে। আর যে গণপরিষদ যদি না হয় তাহলে কতগুলো ওই যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো, ওগুলো পরিবর্তন করা যাবে না। আর যদি মৌলিক কাঠামোতে সংস্কার না করা যায় তাহলে এই সংশোধনীয় ভবিষ্যতে ধরেন না, মৌলিক কাঠামো সীমিত। মৌলিক কাঠামো যেমন গণতন্ত্র একটা, না যেমন গণতন্ত্র একটা মৌলিক কাঠামো, তারপরে আইনের শাসন একটা মৌলিক কাঠামো, এই যে এইরকম কতগুলো বিষয় আছে যেগুলো মৌলিক কাঠামো। তো এগুলো পরিবর্তনের তেমন প্রয়োজন পড়বে না, এগুলো আছে। তো এগুলো ঠিক রেখেই, যেমন সংবিধান সংশোধনে বিল পাশ হলে সেটা কিছু কিছু ক্ষেত্রে গণভোট দিতে হবে। আমাদের যেই দ্বাদশ সংশোধনে যে 142 অনুচ্ছেদে বলা আছে, যেমন এই যে প্রস্তাবনাতে যদি পরিবর্তন আনা হয়, 8 অনুচ্ছেদে যদি পরিবর্তন আনা হয়, 48 অনুচ্ছেদে যদি পরিবর্তন আনা হয়, 56 অনুচ্ছেদে যদি পরিবর্তন আনা হয়, আমার যতটুকু মনে পড়ে, আমি স্মৃতি থেকে বলছি, তাহলে কিন্তু এই সংবিধানে 2/3 ভোটে পাশ করার পরও রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি সেটা গণভোটে পাঠাবে। এটাই হলো বর্তমানে বিধান। আর এছাড়াও আরেকটা যে জিনিস এই যে আমাদের সকলের মনে রাখা দরকার, যে পঞ্চদশ সংশোধনী ব্যাপারে কিন্তু মামলা হয়েছে। পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে আমি এবং আরও কয়েকজন আদালতে শরণাপন্ন হয়েছি, এবং আদালত প্রাথমিকভাবে একটা রায় দিয়েছে। রায়ের মাধ্যমে তারা পঞ্চদশ সংশোধনী অনেকগুলোই অসাংবিধানিক বলে ঘোষণা করেছে, এবং অনেকগুলো বিষয় তারা আবার পুনঃস্থাপন করেছে। যেমন এই যে গণভোটের বিষয়টা তারা পুনঃস্থাপন করেছে। তারাও আরও কত সুস্পষ্ট বিষয় তারা অসাংবিধানিক ঘোষণা করেছে। তো আমি আশা করি যে আমাদের আদালতের সহায়তায় পূর্ণ রায় বেরোবে। আশা করি যে দ্রুতই শিগগিরই পূর্ণ রায় বেরোবে আদালতের সহায়তায়, এবং একই সাথে আমাদের রাজনৈতিকবিদদের প্রজ্ঞা এবং তাদের আমাদের ভবিষ্যৎ বংশধরের ব্যাপারে তাদের যে বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা রেখে যাব ভবিষ্যৎ বংশধর, সেই রকম একটা অঙ্গীকারের ভিত্তিতে আমি আশাবাদী হতে চাই যে আমরা কতগুলো বিষয় ঐক্যমত্যে বুঝতে পারবো, এবং যার ফলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে এবং একটা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে।